পুরো বিশ্বের সব জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধের বার্তা। কোরলুস রাজ্যের বাতাসে এক অন্যরকম গন্ধ। চারিদিকে সকল প্রজারা যেন এক অন্যরকম ভয় নিয়ে বেঁচে আছে। কখন কে আসে এবং কাকে তুলে নিয়ে যায়। যুদ্ধ একদম সন্নিকটে। ইউসুফ, হানিফা এবং আলী তাদের যুদ্ধ রণক্ষেত্রে লেগে আছে। আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চল যেভাবেই হোক দখল করতে হবে। মধ্য আন্ডারগ্রাউন্ডে একদম মূল প্রাসাদে মাহাদি সেখানে সমস্ত কিছু গোছাচ্ছে। সব তথ্য সে বের করে ফেলেছে। যুদ্ধের জন্য সকল সেনারা প্রস্তুত। সকল সেনারা একে একে করে সুড়ঙ্গ ধরে নিচের দিকে যেতে শুরু করেছে। ফট্টাস তার যুদ্ধ ক্রিয়া চালু শুরু করে দিয়েছে। অসংখ্য সৈন্যকে সে প্রথম অ্যাটাক করে প্রায় মেরে ফেলেছে। সমস্ত রাজ্য যেন এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সমস্ত রেবেল টিমের সদস্যরা আন্ডারগ্রাউন্ড সেই অঞ্চল দিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। পুরো বিশ্বের 7 এবং 8 কিংডম সকলেই যুদ্ধের জন্য সেই সেন্টারগুলো দিয়ে যাওয়া শুরু করেছে। সমস্ত এজেন্টরা এখন যেন যুদ্ধের প্রস্তুতি নিয়ে বসে আছে। আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে একটা অন্যরকম যুদ্ধ চলছে। সমস্ত জায়গায় ঘোষণা হয়ে গিয়েছে। সকলে হামলা শুরু করে দিয়েছে। মাহাদি সে তার প্রাণভোমরা খোঁজার জন্য চারিদিকে হন্য হয়ে বেড়াচ্ছে। যে কোনো মুহূর্তেই তার পরিচয় যদি ওরা পেয়ে যায় তাহলে তাকে খুব লেখাবে। কারণ মাহাদি এত বছর গুপ্তচর বেশে এখানে বসেছিল এবং সমস্ত জিনিস সে ওপরে তথ্য পাঠিয়েছে। কোনোভাবে যদি মাদাফা বিষয়টা জেনে যায় তাহলে হয়তো তার আর রক্ষা নাই। মাদাফার প্রাণ তার নিজের শরীরে নেই, এমনকি আন্ডারগ্রাউন্ড কিং এর প্রাণও তার নিজের শরীরে নেই। সেহেতু তাদেরকে এত সহজে মারা যাবে না। সমস্ত জিনিস যেন ওলটপালট হয়ে আছে। ইউসুফের কাছে তার সূর্যের শক্তি নেই। সূর্যের শক্তি ছাড়া এবার ঠিকঠাক মতো কাজ করবে না। যত নিচে পর্যন্ত সে যাবে তার এবার শক্তি আস্তে আস্তে কমতে থাকবে। কারণ তার উৎস হচ্ছে সূর্য, এবং সূর্য থেকে আলো না পেলে জিনিসটা হয়তো সেরকম ভাবে কাজ নাও করতে পারে। সেটা নিয়ে ইউসুফ বেশ চিন্তিত। ইকবাল তার প্রাসাদের চারিদিকে এখনো পাহারা দিয়ে বেড়াচ্ছে। কারণ আলকিসের সেই মহাশক্তিশালী বই গণকরা বলেছে যে কোনো সময় কোরলুস রাজ্যে একটা বিপত্তি নেমে আসবে। সেহেতু এই জিনিসটাকে তাকে খুব নিরাপদে রাখতে হবে। সে এবং হানিফা ছাড়া কেউ জানে না এই জিনিসটা কোথায় আছে। এমনকি অনেকে জানেই না যে এই জিনিসটা এখন পর্যন্ত ধ্বংস হয়ে যায়নি। কিন্তু মেফো সে সমস্ত বিষয় জানে এবং সে এই জিনিসটা নেওয়ার জন্য সর্বস্ব চেষ্টায় থাকবে। চারিদিকে যুদ্ধের মহল। কি হতে চলেছে? কোরলুস রাজ্য কি বেঁচে থাকবে, নাকি সে আবার ধ্বংস হয়ে যাবে এবং শয়তানদের আস্তানায় সমস্ত কিছু ছেড়ে দিতে হবে? প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি জিনের দুনিয়া সিজন 5 এপিসোড নাম্বার 1-এ। যারা এতদিন পর্যন্ত জিনের দুনিয়া সিজন 5-এর জন্য অপেক্ষা করেছিলেন তাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। জিনের দুনিয়া সিজন 5 অনেকদিন দেরি করে আসলো। সিজন 4 যেখানে শেষ হয়েছিল, সিজন 5 সেখান থেকে শুরু হচ্ছে যুদ্ধের সেই রণক্ষেত্র, যেখানে পুরো কোরলুস রাজ্য জুড়ে এবং পুরো বিশ্বের সমস্ত জায়গা জুড়ে সমস্ত মুসলিম এজেন্টরা, মুসলিম জিনেরা একে একে করে আন্ডারগ্রাউন্ড অঞ্চলের সেই শয়তানের কাছে মারামারি করার জন্য যাচ্ছে এবং যুদ্ধক্ষেত্র জয় করে তাদেরকে ফিরতে হবে। তা না হলে হয়তো মাদাফা এবং মেফোর শয়তান দল উপরের সমস্ত মুসলিম জিনেদেরকে ধ্বংস করে ছাড়বে। এবং সেই সব পুরুষদেরকে অনেক বছর আগে নিয়ে গিয়েছিল যারা কিনা এখন মেফোর দলের অংশ। তাদের সকলের কি পরিণতি হবে এবং আদতেও কি ইউসুফ এই যুদ্ধ জিততে পারবে, তার কোরলুস রাজ্যকে রক্ষা করতে পারবে? সেটা দেখতে হলে অবশ্যই পুরো সিজন 5-এর সঙ্গে অবশ্যই থাকতে হবে। আশা করি আপনাদের অপেক্ষার প্রহর শেষ হয়েছে এবং আপনারা বেশ আনন্দে এই এপিসোডটি এবং এই পুরো সিরিজটি উপভোগ করবেন। গল্প শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলে তারপর শুরু করছি। প্রথমত হচ্ছে, এই সিরিজটি খুবই জনপ্রিয় একটি সিরিজ এবং এটি শুধুমাত্র আমাদের চ্যানেল দ্য মেগা বক্সে প্রকাশ করা হবে। আর আরেকটা কথা হচ্ছে, এই সিরিজ চালু হওয়ার পর থেকে আপনারা এই ভিডিওতে অ্যাটলিস্ট 200 থেকে 300 কমেন্ট করবেন। তা না হলে এর পরবর্তী এপিসোড আমি আপনাদের জন্য নিয়ে আসবো না। এর কারণ হচ্ছে, অন্যান্য সাধারণ এপিসোডগুলোর থেকে এই জিনের দুনিয়া সিরিজ গল্প তৈরি করতে সব থেকে বেশি কষ্ট হয়। এর পোস্টার ডিজাইনিং, গল্প লেখা
এই যে এত মাঝখানে কেটে যায় কিসের জন্য? শুধুমাত্র আপনাদের জন্য গল্প লেখার জন্য। আরও অনেক কাজ আছে। তো সব থেকে কষ্ট করার পরেও যখন দেখি এই সিরিজে সব থেকে কম ভিউ হয়েছে এবং আপনারা লাইক, কমেন্ট, শেয়ার বা এঙ্গেজমেন্ট করেননি, তখন আর পরবর্তী এপিসোড দিতে মনে চায় না। তো সেহেতু আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবেন। একটার জায়গা 10টা করবেন, বেশি বেশি করে করবেন। তাহলে পরবর্তী এপিসোড আপনাদের জন্য নিয়ে আসবো এবং আমি দেখব যে একটা এপিসোডের পর যদি অন্য একটা এপিসোড আনতে হয়, তাহলে অবশ্যই এই জিনিসগুলো আমি অবজার্ভ করব। কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানিয়ে আমার কী লাভ যদি আপনাদের থেকে ফিডব্যাকটা না পাই। যাই হোক, অনেক কথা বললাম, বেশি কথা বাড়াবো না। আমরা সরাসরি চলে যাব আজকের প্রথম এপিসোডে এবং যেখান থেকে শেষ করেছিলাম আমি সেখান থেকেই শুরু করব। প্রতিদিনকার মতো গল্প পাঠে আমি RJ ইমরান আপনাদের সঙ্গে আছি এবং এই জিনের দিনের পুরো সিরিজটি আমার লেখা এবং আপনাদের জন্য নিয়মিত গল্প লিখে চলেছি আপনাদের এন্টারটেনমেন্টের জন্য। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, অনেক কথা বলা হয়েছে, আমরা সরাসরি চলে যাই গল্পের প্রথম এপিসোডে। কুরুলুস রাজ্যের আকাশ সীমানা তখনও মেঘে ঢেকে আছে, চারিদিকে এক গুমট অন্ধকার। ইকবাল তার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে চারিদিকটা দেখছে। কুরুলুস রাজ্য এখন একদম শান্তশিষ্ট, কারণ এখানকার সমস্ত সেনারা চলে গিয়েছে যুদ্ধে। তবে ইকবালের যেতে পারলে ভালো হতো, সেটা সম্ভব নয়, কারণ বাড়িতে পুরো কুরুলুস রাজ্য দেখার একটা বিষয় আছে। শুধুমাত্র তাই নয়, সে এখন বৃদ্ধ হয়েছে, সে চাইলেও এখন হয়তো যুদ্ধ করতে পারবে না। তাছাড়া তার নাতি এবং পুত্রবধূ রয়েছে, যাদেরকে তার নিজেরই খেয়াল রাখতে হবে। তবুও ইকবাল যদি যেতে পারত, কিন্তু ইউসুফ এবং হানিফা তাকে নিষেধ করেছে যাওয়ার জন্য এবং এক প্রকার এখানেও থাকার তার প্রয়োজন আছে, কারণ মহামূল্যবান সেই জিনিসটি এখানে রয়েছে যেটা তাকে পাহারা দিতে হবে এবং আন্ডারগ্রাউন্ডের যে অঞ্চলে সেই জিনিসটা রয়েছে সেইখান থেকে কেউ যদি নিয়ে যায় তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। বিশেষ করে মেফো এখানে আসবে, আর অন্য কেউ এখানে আসবে না, কারণ মেফো জানে এই জিনিসটি এখনো ধ্বংস হয়ে যায়নি, কারণ এই জিনিসটার উত্তরাধিকারী সে নিজেই এবং সেই জিনিসটা পেয়ে গেলে পুরো বিশ্ব আবার একটা হুমকির মুখে চলে যাবে। তখন মাদাফার থেকেও শক্তিশালী কোনো বস্তু হয়তো জাগ্রত হয়ে উঠবে, যে শক্তি এই বিশ্বকে ধ্বংস করে দিবে। সে তার নাতিকে নিয়ে তার প্রাসাদের বারান্দায় বসেছিল। ঠিক তখনই কুরুলুস রাজ্যের আকাশ সীমানা ধরে বিশাল বড় একটা ড্রাগনের আওয়াজ শোনা গেল। ড্রাগনটা মেঘের ভিতর দিয়ে উড়ে আসছে এবং সে যখন দৃশ্যমান হলো, দেখা গেল একটা হোয়াইট ড্রাগন। তার মানে এটা হয়তো অন্য কোনো রাজ্য থেকে এসেছে এবং এটা বরফের মেরু অঞ্চল থেকে এসেছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। তার উপর বসে আছে বরফ দিয়ে বেষ্টিত এক জিন, যারা কিনা ওই বরফের অঞ্চলে থাকে। সম্রাট স্নো এর অঞ্চল থেকে সম্ভবত এসেছে, কিন্তু এখানে কেন এসেছে? ড্রাগনটা আস্তে আস্তে নিচে নেমে আসলো এবং সেই অদ্ভুত দেখতে ড্রাগনটা কুরুলুস রাজ্যের বিশাল বড় মাঠের সামনে নামলো। সেখানকার সেনারা সকলে একে একে সরে গেল। সকলে সেই ড্রাগনের দিকে তাকিয়ে আছে। ড্রাগনটা খুব জোরে শব্দ করলো। ঠিক তখন ইকবালের কোলের পর তার নাতি ঘুমাচ্ছিল। সঙ্গে সঙ্গেই ভেতর থেকে তার পুত্রবধূ বেরিয়ে আসলো, মায়া সাফা বলল, বাবা কি হয়েছে? তখন ইকবাল বলল যে ওকে তুমি ভিতরে নিয়ে যাও আর জানলা দরজা বন্ধ করে দাও যেন কোনো শব্দ না হয়। মায়া বলল, কেন বাবা কি হয়েছে? আর এই ড্রাগনটা কোত্থেকে আসলো? এটা আমাদের এখানকার ড্রাগন মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে মেরু অঞ্চলের ড্রাগন। ইকবাল তখন বলল, তুমি ভিতরে যাও মা, এটা হচ্ছে গিয়ে সম্রাট স্নোর থেকে হয়তো বার্তা এসেছে। কি বার্তা এসেছে আমি দেখে আসি। চারজন জিন সম্রাটকে তখন তুলে নিচের দিকে নামালো। সম্রাটের নিজের ওড়ার ক্ষমতা কখনই ছিল না বা এখনও নেই। সে বরাবরই স্বাভাবিক এবং সাধারণ একজন মানুষ। সেই চারজন জিনের উপর ভর করে, যে কিনা তার ডানা হয়ে সবসময় তার সঙ্গে থাকে, ভর করে নিচে নেমে আসলো। ড্রাগনের ওপর থেকে নেমে আসলো এক দূত, তার নাম ম্যামস। ইকবাল তখন দেখে বলল, ম্যামস তুমি এখানে কি করছো? আর এরকম ভাবে অনুমতিবিহীন আসার মানে কি? ম্যামস তখন বলল, সম্রাট বেয়াদবি মাফ করবেন, আসলে এরকম না এসে উপায় ছিল না। আপনাকে চিঠি দিব, কিন্তু সম্রাট স্নো বললেন সরাসরি এখানে যেতে। আসলে মূলত আমাদের রাজ্য এবং পুরো বিশ্ব আবার খুব সন্নিকটে রয়েছে, কিসের জন্য বুঝতে পারছি না। তবে সম্রাট স্নো আমাদেরকে পাঠিয়েছে, কারণ হচ্ছে দক্ষিণ আটলান্টিক এবং পূর্ব তিমুরে অদ্ভুত সব সিগন্যাল দেখা গিয়েছে, যা এর আগে বরফের ঝড় হওয়ার পূর্বে দেখা গিয়েছিল এবং বরফ অঞ্চল আবার বিপদের মুখে যেতে চলেছে। তখন তাকে বসতে দেওয়া হলো। ইকবাল বলল, কি বলছো? আর কি সমস্যা?
এসব সমস্যা সম্পর্কে আগে জানতাম না। ম্যামস তখন বলল যে আসলে সম্রাট, কি বলবো, অনেক বছর এসব জিনিস দেখা যাচ্ছিল না, তবে পুরোপুরিভাবে শীত আবার আসতে চলেছে। শুধুমাত্র আমাদের এই অঞ্চলে না, পুরো বিশ্বে আবার শীত আসতে চলেছে এবং সেই শীত পুরো বিশ্বের প্রায় অধিকাংশ অঞ্চলকে জমিয়ে দিবে এবং বিশেষ করে আপনার উত্তর মেরু এবং দক্ষিণের দিকে এই অঞ্চলগুলো পুরো বছরই প্রায় বরফে ঢাকা থাকবে এবং এইরকম বরফ ঝড় প্রায় কয়েকশো বছর পর পর আসে। সেরকমটাই আসতে চলেছে। এর আগে অসংখ্য বছর আগে এসেছিল, কিন্তু আমরা যে বিপত্তির আশঙ্কা করছি সেই বিপত্তিটা পুনরায় আসবে কিনা আমি জানি না। তবে আমাদের কিছু সেনা এবং দূত নাকি ওই আর্কটিক মহাসাগরের পাশে এবং আইসল্যান্ডে, গ্রিনল্যান্ডের মূল অঞ্চলগুলোতে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করেছে। কিছু অদ্ভুত ড্রাগন তারা নাকি উঠতে দেখেছে, আর তারা হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছে। কিন্তু এরা বিশ্বে নতুন করে কোত্থেকে আসলো সেটাই তো কোনোভাবে বোঝা যাচ্ছে না। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা ওখান থেকে গায়েব হয়ে যাচ্ছে। আমরা এই জিনিসগুলো ধরতে পারছি না। সম্ভবত আমাদের সামনে আরো বড় বিপদ। সেই মুহূর্তে ইকবাল বলে উঠল, তোমরা কি কিছুই জানো না? পুরো বিশ্ব জুড়ে এখন যুদ্ধ চলছে, তুমি কি আসার পথে দেখোনি? ম্যামস তখন বলল, সম্রাট, আমি দেখেছি। আপনি জানেন যে আমি সম্রাট স্নো এর একমাত্র খাস দূত। আমি সমস্ত তথ্য তাকে দেই এবং এখানে যে যুদ্ধ চলছে আর আন্ডারগ্রাউন্ড অঞ্চল থেকে যে আপনাদের উপর হামলা হয়েছে সেসব বিষয়ে আমি জানি। ইভেন আমাদের এজেন্ট ফর্টাস, সেও তো গিয়েছে ড্রাগন নিয়ে যুদ্ধ করার জন্য। ইকবাল বলল, আমি সেসব বিষয়ে সবকিছু জানি, কিন্তু তুমি কি বলার জন্য এসেছো সেটা বলো, সেটা হচ্ছে মুখ্য বিষয়। ম্যামস তখন বলল যে আসলে মূলত হচ্ছে গিয়ে আপনাকে এই ব্যাপারে সতর্ক করতে আসলাম যে শীত আসতে চলেছে এবং পুরো বিশ্বের অর্ধেক বরফে কাভার হয়ে যাবে। তখন আরও এক নতুন আপদের উদয় হবে, যেটা আপনি হয়তো জানেন না বা এর আগে এইসব বিষয়ে কখনো আঁচও করতে পারেননি। আমি জানি আপনি বুদ্ধিমান, কিন্তু এইসব বিষয়ে আপনার জানা উচিত। এই জন্য খুদ সম্রাট স্নো আমাকে আপনার কাছে পাঠিয়েছে যেন আমি আপনাকে সেসব বিষয়ে সতর্ক করি, কারণ অলরেডি আমাদের সামনের কিছু অঞ্চলে উইন্টার পড়ে গিয়েছে এবং খুব শীঘ্রই সেই আপদগুলোর উদয় হবে। এই মুহূর্তে ইকবাল বেশ চিন্তিত হয়ে গেল, কারণ এক মাদাফার যন্ত্রণায় কোনো কিছু হচ্ছিল না, তারপর আবার গ্রিনল্যান্ডের এই অঞ্চলগুলোতে কি হয়েছে? সম্ভবত কোনো দূতকে খবর পাঠাতে হবে। ঠিক তখনই সে এখান থেকে চলে গেল, ম্যামস তার ড্রাগন উড়িয়ে। সেনাগুলোর সামনে এসে বলল, মহারাজ, ইনি কে ছিলেন? তখন সকলকে বলল, যাই হোক, তোমার এত চিন্তা করতে হবে না। এক কাজ করো, কাঞ্চনকে আমার কাছে পাঠিয়ে দাও। কাঞ্চনকে কিছু দরকার আছে। কাঞ্চন হচ্ছে ইকবালের খাস দূত। এরকম প্রায় 14টা দূত তার রয়েছে বিভিন্ন জায়গা থেকে খবর সংগ্রহ করার জন্য। খানিকক্ষণ বাদে কাঞ্চন এসে উপস্থিত হলো। সে তখন ইকবালকে বলল, মহারাজ, আমি আপনার কি সেবা করতে পারি? কাঞ্চন একদম সবসময় অদৃশ্য থাকে, তার পায়ের নিচের অংশ নেই। কোনো এক যুদ্ধে সেটুক কাটা পড়ে গিয়েছিল। কোনো এক কালো জাদুর বলে সে সেটুক এক প্রকার মানুষের মতো, উপরের অংশ মানুষের মতো আর নিচের অংশ ধোঁয়ার মতো, এবং সে সেরকমভাবে উড়ে বেড়ায় এবং এই জন্যই তার ক্ষমতা ব্যাপক এবং সে যে কোনো জায়গা দিয়ে যে কোনোভাবেই বেরিয়ে যেতে পারে। সে কাঞ্চনকে বলল, তুমি অমুক জায়গায় যাও এবং এই হচ্ছে তোমার বার্তা, তুমি নিয়ে আসবে। কাঞ্চন তখন বলল, যথাজ্ঞা মহারাজ। তারপর কাঞ্চন সেখান থেকে গায়েব হয়ে গেল। সকল জায়গায় যেন এক অন্যরকম দুর্গন্ধ পাচ্ছে ইকবাল। সে কি করবে? বারান্দায় দাঁড়িয়ে সে এক দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল এবং চারিদিকে সে তাকিয়ে আছে। তখনই তার নাতি ভেতর থেকে কেঁদে উঠল। সঙ্গে সঙ্গেই সে ভিতরে ঢুকে গেল। দক্ষিণ অঞ্চলে একটা আলাস্কা অঞ্চল, আন্ডারগ্রাউন্ডের একটি জায়গা। সেখানে ইউসুফ, হানিফা এবং আলী তাদের সমস্ত সেনাদেরকে নিয়ে সেখানে ক্যাম্পিং করেছে, কারণ এখন আর সামনে আগানো যাবে না। অনেক যুদ্ধ হয়েছে, এখন বিশ্রামের প্রয়োজন। বিশ্রাম না করলে আর সামনে আগানো যাবে না বা আগাতে পারবেও না, কারণ এই লেয়ারটা অনেক বেশি ভিতরে এবং এখন পর্যন্ত সে শুধুমাত্র এখান পর্যন্ত পৌঁছেছে। ইউসুফ এবং হানিফা সামনে দাঁড়িয়ে আছে। তারা আগুনের নদীর যে শহরটি দখল করেছে সেই শহর থেকে আরও 8 মাইল সামনের দিকে তাদেরকে এগিয়ে যেতে হবে এবং এর মাঝখানে আরও একটা দেয়াল পড়বে। সেই দেয়াল পার হতে হবে এবং সেই শহরের সমস্ত সেনাদের সঙ্গে লড়াই করতে হবে। লড়াই করে তারপর এগিয়ে যেতে হবে মূল যে সাম্রাজ্য আছে সেই সাম্রাজ্যে, আন্ডারগ্রাউন্ড কিং এবং ডাইনির অঞ্চল। তারা নিশ্চয়ই ছক কষছে, তবে মাঝখানে তাদেরকে সুযোগ দেওয়া উচিত হয়নি। আলী তখন বলল যে, যুবরাজ, আসলে মূলত
আমাদের এরকমটা না দিয়ে কোনো উপায় নেই। আমরা এখানে ক্যাম্পেইন করেছি, এটা ওরা অবশ্যই জেনে গিয়েছে, এবং প্রথম এবং দ্বিতীয় অঞ্চল যেহেতু আমরা দখল করেছি, সেহেতু ওরা ওদের সর্বোচ্চটা দিয়ে এখানটা রক্ষা করার চেষ্টা করবে। আর আজকের রাত্রেই যা হবার হবে। যদি আমাদের উপর আজকের রাত্রে আক্রমণ হয়, সেহেতু আমাদের কিছু সেনা যারা কিনা রাত্রেবেলা জেগে পাহারা দিবে এবং সবসময় তদারকি করবে, আর বাকিরা ঘুমাবে। আর বাকি অর্ধেক রাত পর্যন্ত ওই সমস্ত সেনারা উঠবে এবং বাকিরা ঘুমাবে। এরকম করতে হবে, না হলে আমরা হয়তো। ইউসুফ তখন বলল যে আমি তো ঘুমাচ্ছি না, আমি জেগে থাকবো, আর মূল যেসব আমাদের সেনাপতি আছে সমস্ত সেনাপতিকে জেগে থাকতে বলো, আর সময় হলে আমি তখন বিশ্রামের কথা বলবো। চারিদিকে তখন এক অন্যরকম দুর্গন্ধ আর কি, মানে চারিদিকে লাশ পড়ে আছে, এদিকে আগুনের নদী, সমস্ত জায়গা যেন কেমন। আর এরকম লেয়ার তৈরি করেছে এরকম বুদ্ধিমানকে, সেটাই ইউসুফ ভাবতে শুরু করলো। সে চারিদিকে হেঁটে হেঁটে দেখছে গ্রামের অনেক জিনেরা, তারা সকলেই এদেরকে খাবারের ব্যবস্থা করছে, কারণ জিনেরা নাকি মুক্ত হয়েছে এই শয়তানের কবল থেকে, এবং এত বছর নাকি এই শয়তানগুলো এই সমস্ত আন্ডারগ্রাউন্ড জিনেদের, যারা এখানে আদিবাসী বা বসবাস করত পাহাড়ের গায়ে বা এই বড় পিলারে, এই বড় শহরে, তারা নাকি নির্যাতিত, এবং এক প্রকার তাদের বাক স্বাধীনতা নিয়ে কোনো কিছু নেই। তারা এরকমভাবেই মাঝে মধ্যে এমন হয় এখান থেকে অনেক জিনকে, নরখাদক পিচাস কিছু রক্ষী জিন তুলে নিয়ে যায় এবং তারা নাকি খেয়ে ফেলে। এরকম বিভৎস চিত্রের কথা যখন ইউসুফ জানতে পারল, তখন সে ভীষণ ক্ষুব্ধ হয়ে গেল এবং এই অঞ্চলকে ধ্বংস করার জন্য সে আরও আগে উদ্বুদ্ধ হয়ে গেল। এই অঞ্চল সম্পর্কে সে অনেক আগেই জানলে হয়তো একদম ধ্বংস করে ছাড়ত। আন্ডারগ্রাউন্ড কিংয়ের সঙ্গে তার দ্বন্দ্বযুদ্ধ লেগেছিল গত যুদ্ধে, কিন্তু সে সেখান থেকে বেরিয়ে চলে এসেছে। ঠিক তখন সেখানে থাকা এক মুরব্বী এসে বলল যে আপনারা ওকে মারতে পারবেন না, ও খুবই শয়তান এবং খুবই ধুরন্ধর, ওকে আজ পর্যন্ত কেউ মারতে পারেনি। ও এখন পর্যন্ত শত শত যুদ্ধে অংশগ্রহণ করেছে, আর ওর বয়স আমার দাদা জানার থেকেও বেশি, কিন্তু ওকে কেউ মারতে পারে না। লোকমুখে শুনেছি ও নাকি অমর, ওকে যেভাবেই হোক আপনারা মারবেন তো? বৃদ্ধ লোকটির কথা শুনে ইউসুফ বলল কি যে হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু অমর মানে আপনি কি বলতে চাচ্ছেন? ঠিক তখন হানিফা বলে উঠল, আমি এই বিষয়ে কিছু শুনেছি যে ওকে নাকি মারা সম্ভব না। কিন্তু কিভাবে সেটা মারা সম্ভব না? তাহলে ওকে আমরা মারবো কিভাবে? বৃদ্ধ লোকটি তখন বলল যে ওকে আজ পর্যন্ত কেউ মারতে পারেনি, এর আগে যত জায়গা থেকেই যত কিছু হয়েছে কেউ ওকে ধ্বংস করতে পারেনি। হানিফা তখন চিন্তিত হয়ে গেল। ঠিক তখনই আলী সেখানে আসলো। সে হচ্ছে গিয়ে ক্যান্টিলিয়ার মূল সেনাদলের এক সদস্য ছিল এবং বহু বছর সে যুদ্ধে লিপ্ত ছিল। তখন আলীকে এসে জিজ্ঞেস করলো, আচ্ছা আলী, এই বিষয়ে তুমি কি কিছু জানো বা ক্যান্টিলিয়া তোমাকে কখনো কিছু বলেছে? আলী তখন বলল, আমি এতটুকু জানি যে আন্ডারগ্রাউন্ড কিং অমর, তাকে হত্যা করা যায় না বা তাকে মারাও যাবে না, তবে তাকে আমরা গ্রেফতার করতে পারবো, কিন্তু কিভাবে তাকে কেন মারা যাবে না সে বিষয় সম্পর্কে আমি আসলে কিছু জানি না। আমাদেরকে এসব কনফিডেন্সিয়াল বিষয় কখনো জানাননি। ঠিক তখন পেছন থেকে একজন সেনা এসে বলল, সম্রাট, আমি একটা কথা বলতে চাই, আপনি যদি অনুমতি দেন। আলী তখন বলল যে হ্যাঁ বলো। ইউসুফ তখন বলল, হ্যাঁ কী সংবাদ বলো। তখন সে বলল, আজকে থেকে প্রায় 60-70 বছর আগে এখানে মেফো একবার এসেছিল। তখন এই জায়গার সম্পর্কে মেফো অনেক তথ্য সংগ্রহ করে নিয়ে গিয়েছিল। আমি মেফোর দূত হিসেবে তার সঙ্গে এসেছিলাম এবং এই ভেতর পর্যন্ত আমি ঢুকতে পারিনি, কারণ এখানে ঢোকার অনুমতি শুধুমাত্র রাজ পরিবারীয় যেসব জমিদারি বা যেসব পদবতী জিনিসপত্র আছে তাদেরই ঢোকার অনুমতি রয়েছে। এখানে আসার পর আমি বাইরে অপেক্ষা করছিলাম এবং সেখান থেকে আমি জানতে পারি যে মেফো বলছিল, এ শালা মহা ধুরন্ধর, একে খুব সহজে মারা যায় না, এরকম কথা বলাবলি করছিল। আমি তখন বললাম যে কেন মারা যাবে না, কিসের জন্য? তখন সে বলেছিল যে সে অমর, সে শালা কখনো মরবে না। এর একটা অদ্ভুত বিষয় হচ্ছে এর প্রাণ কোথায় আছে কেউ জানে না, ইভেন এ নিজেই হয়তো ভুলে গিয়েছে কোথায় রেখেছে প্রাণ। এর প্রাণের কাছে না গেলে কোনোভাবেই একে মারা সম্ভব না এবং একে হয়তো ওইভাবেই হারানো যাবে, হয়তো একে আটক করতে হবে, আর না হয় একে কোনোভাবেই কোনো ধারাইতে মারতে পারবে না। এর বউ হচ্ছে এক শয়তান ডাইনি, যে কিনা কালো জাদুতে খুব এক্সপার্ট এবং সেটা করে এ সমস্ত কিছু করেছে।
তার বর মানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড কিং এবং তার নিজের প্রাণভোমরা এখান থেকে আড়াল করে রেখেছে এবং এমন জায়গায় রেখেছে যে জায়গা থেকে ওই জিনিসটা বের করা কখনোই সম্ভব না এবং কেউ ওইটাকে বের করে আনতে পারবে না। ইউসুফ তখন সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেল, বলল, কি বলছো তুমি? এটা কি সত্য ঘটনা? তখন সেই মুরব্বীটা বলল, হ্যাঁ, এটা সত্য ঘটনা এবং এই বিষয় সম্পর্কে এখানকার অনেকেই জানে এবং তার প্রাণ যে তার মধ্যে নেই, তার প্রাণভোমরা অন্য কোথাও রাখা। সেই প্রাণভোমরা পর্যন্ত পৌঁছাতে পারলেই ওকে হত্যা করা যাবে, তাছাড়া ওকে শেষ করার কোনো পন্থা নেই। আপনি ওকে মারতে পারবেন না, আপনি ওকে যতবার মেরে টুকরো টুকরো করবেন ঠিক ততবার সে জোড়া লেগে যাবে, কারণ ওই শয়তান ডাইনি কালো জাদুর মাধ্যমে ওকে এত শক্তি দিয়েছে, এতভাবে ওকে উত্তম এবং অমর বানিয়েছে যে আপনি চাইলে ওকে হত্যা করতে পারবেন না। ডাইনিকেও হত্যা করতে পারবেন না কিনা জানি না, তবে আমার মনে হয় হয়তো ডাইনিরও শক্তি হয়তো ওরকমভাবে আন্ডারগ্রাউন্ডে লুকানো আছে। তখন সেই জিনটাকে বলল, আলী, যে তোমাকে অনেক ধন্যবাদ, তুমি না হলে হয়তো এই তথ্য একদমই জানতাম না, তুমি এখন এখান থেকে যাও। তারপর সে সেখান থেকে চলে গেল। ইউসুফ তখন বলল যে এরকম বড় সংবাদ তো আমরা জানতামই না, আমরা হয়তো কোনোভাবেই ওদেরকে মারতে পারতাম না, কিন্তু কেন এরকমভাবে করেছে সেই জিনিসটা আমাকে খুঁজে বের করতে হবে, কোথায় সে জিনিসটা রেখেছে। হানিফা তখন বলল যে ইউসুফ, শান্ত হ, আমাদেরকে দেখতে হবে যে ও ওই জিনিসটাকে কোথায় রেখেছে, খোঁজ খবর করতে হবে, আর এদেরকে না মেরে আমরা ভেতর পর্যন্ত যেতে পারবো না, চারিদিকটা এক অন্ধকার পরিবেশ হয়ে আছে। ইউসুফ চিন্তিত, সে মুখে একটা খাবার দিল, কারণ তার এখন শক্তি দরকার এবং তার এবা কেন যেন অনেকটা লুজ মোশনের মতো কাজ করছে। আস্তে আস্তে তাকে ভেতরের দিকে যেতে হবে এবং প্রথম লেয়ার ভেঙে ভিতরে ঢুকতেই হবে। এই প্রথম লেয়ারে হচ্ছে গিয়ে সব থেকে বড় এবং সব থেকে বিশাল আকৃতির শহর। এই শহরের পরেই তার মূল যে সাম্রাজ্য এবং সেখানে এই লেয়ার ভাঙা এত সহজ হবে না এবং তারপর খুঁজতে হবে আন্ডারগ্রাউন্ড কিং এর প্রাণভোমরা সেটা কোথায় রাখা। ও বলেছিল এই নদীর মধ্যেই কোনো একটা জায়গায় রাখা। হানিফা এই তথ্য কিভাবে মিস করে গেল? হানিফা তখন বলল, আমি জানি না এইখানে এরকম একটা পরিবেশ আছে, সেটা তো সে সম্পর্কে আমি কিছুই জানি না। যদি এর এই অবস্থা হয়ে থাকে তাহলে চাচা, তাহলে নিশ্চয়ই মাদাফা, সে তো কোনো কাঁচা কাজ করবে না, ডাইনি নিশ্চয়ই তার সঙ্গেও থাকে এবং মাদাফা নিশ্চয়ই তার প্রাণ তার শরীরে রাখবে না, সেটাও নিশ্চয়ই অন্য কোথাও রাখা, তাই না চাচা? তখন হানিফা বলল, হ্যাঁ হতে পারে, তবে মাদাফা পর্যন্ত পরের চিন্তা, আগে আমাদেরকে এদেরকে ধ্বংস করতে হবে। আর মেফো, সে নিশ্চয়ই মহাশক্তিশালী হয়ে উঠেছে, সে অবশ্যই তার বইয়ের সন্ধানে রয়েছে। তখন ইউসুফ বলল কি যে সেটা কখনো সে পারবে না, কারণ সেটা নিরাপদ স্থানে আমার বাবা রেখে দিয়েছে, তুমি চলো। তাই বলে হানিফা এবং ইউসুফ হাঁটতে শুরু করলো সামনের একটা ফাঁকা জায়গার দিকে, কারণ চারিদিকে শুধুমাত্র এক অন্য রকম যুদ্ধ রণক্ষেত্র তৈরি হয়ে রয়েছে। তাদেরকে পাহাড় দিতে হবে পুরো রাত, পরের দিন সকাল হওয়ার আগ পর্যন্ত। ফরটাস তার ড্রাগনের উপর বসে আছে, চারিদিকে লাখ লাখ সৈন্য তার দিকে এগিয়ে আসছে। ফরটাস কোনো কিছুকেই মানে না, কারণ সে এক শক্তিশালী অমর মেরু অঞ্চলের জিন, তার মধ্যে রয়েছে আগুন নিভানোর এক অলৌকিক শক্তি। সে যে সেন্টারে ধ্বংস করতে এসেছে, এজেন্ট 43 থেকে এজেন্ট 47 পর্যন্ত 4টা সেন্টারের ভিতরে 3টা সেন্টার অলরেডি সে ধ্বংস করে ফেলেছে এবং সেখানকার সমস্ত জিন ধরা পড়েছে। ফরটাসের ড্রাগনের মুখ থেকে অনবরত বরফের শিলা বের হয় এবং যেখানে মারে সেখানে সঙ্গে সঙ্গেই আগুনও সঙ্গে সঙ্গে পানি হয়ে বরফ হয়ে যায়। ফরটাস তার ড্রাগন নিয়ে সেই সেনাদের সামনে গেল। সেখান থেকে একজন বড় দৈত্য জিন বলে উঠল, যেখানে আন্ডারগ্রাউন্ড অঞ্চলে থাকে। তারা বলে উঠল যে এখনই তোরা এখান থেকে বেরিয়ে যা, না হলে তোদের মৃত্যুর সন্নিকটে। এই 4টা এজেন্ট পয়েন্ট ধ্বংস করে ফরটাসকে সামনে এগিয়ে যেতে হবে মূল আন্ডারগ্রাউন্ড মাদাফার অঞ্চলে। সেই অঞ্চলটা কেমন দেখতে তা কে জানে। মাদাফা তার সমস্ত সেনাদেরকে চারিদিকে এমনভাবে সেট করে রেখেছে যে সেখান দিয়ে মূল পয়েন্ট খোঁজাটা আসলে দুষ্কর বিষয়। ফরটাস মূল পয়েন্ট খোঁজার আগে একে একে 3টা সেক্টর ধ্বংস করে ফেলেছে। এই 14 নম্বর সেক্টরের পরে 5ম নম্বর সেক্টর আসবে কিনা কে জানে। মূল শহর কোন দিকে, কারণ এই বড় সুড়ঙ্গের ভিতরে এত এত গুহা, যেদিক দিয়ে ঢুকছে না কেন সেদিক দিয়ে কোনো না কোনো অঞ্চল বের হচ্ছে এবং কোনো সম্রাট এবং কোনো রাজার অঞ্চল বের হচ্ছে। মোট পৃথিবী জুড়ে 128টা এরকম সুড়ঙ্গ জুড়ে রেখেছে এবং 128টা এজেন্ট পয়েন্ট আছে। সম্ভবত ফরটাস 4টা এজেন্ট পয়েন্ট ধ্বংস করতে সফল হয়েছে। এটা 5ম নাম্বার এবং এটা তাকে যেভাবেই হোক ধ্বংস করতে হবে। দূতটা তাকে বলে উঠল যে তোরা এখান থেকে চলে যা, নাহলে বেঘরে মারা পড়বি, কারণ ফরটাসের সঙ্গে খুব বেশি সৈন্য ছিল না, কিছু সৈন্য ডিভাইডেড হয়ে গিয়েছে,
কারণ প্রথম যে 4টা অঞ্চল সে ধ্বংস করেছে, প্রত্যেকটা অঞ্চলের সমস্ত কিছু দখল করার জন্য সেখানে কিছু কিছু সৈন্য সে রেখে এসেছে এবং তারা সেগুলো থেকে আরও কিছু সৈন্য বের করবে। কারণ হচ্ছে ওই যে কিছু জিন যাদেরকে এখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তারা তো সেই দলের অংশই ছিল এবং মূল জালিকা শক্তি এদেরকে দিয়ে বানিয়েছিল। তাদের শরীরে যখন পানির ছোঁয়া পড়ার সঙ্গে সঙ্গে তারা আবার সেই আগের জিনে পরিণত হলো। কেউ তার বাবাকে চিনতে পারলো, কেউ তার দাদাকে, কারণ বহু বছর আগে এই অঞ্চল দিয়েই তারা এই অঞ্চলে এসেছিল এবং উপরে তাদের পূর্ব পরিবারের সঙ্গে মিলিত হয়ে তারা বেশ খুশি এবং আবেগে আপ্লুত হয়ে পড়ল। এই কারণে ফর্টাসের কাছে খুব অল্প সংখ্যক সেনা জিন রয়েছে, হয়তো 1000-10-20 হবে। তারা সকলে পেছনে আছে, কিন্তু এগুলো দেখে ওইখানকার দৈত্য জিন এবং এজেন্ট নাম্বার 47 সে হেসে উঠল, বলল কি যে এই একজন বরফের জিন আর এই কয়েকটা সেনা দিয়ে আমাদের এই লাখ লাখ সেনার সঙ্গে তোরা মারামারি করতে এসেছিস? শালা, আমাদের দৈত্য জিনই তো আছে 1000-এর উপরে। ওদের ফু এবং ওদের যেসব ক্ষমতা আছে সেসব ক্ষমতার জড়িত তোরা এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। তাই বলে তারা সকলে হেসে দিল। ফর্টাস তখন একটু মুখ ভ্যাংচালো, ভেঙচে বলল কি যে, শোন, তোরা তোদের আখের বাঁচা, কারণ এর আগে তোদের 4টা সেক্টর আমি ভেঙে এসেছি, তোরা 5ম নম্বর সেক্টর। তখন ওরা একটু নড়ে চড়ে বসলো। তারপর সেই সেনাপতি বলল, হা 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 হা, তোরা 4টা ভেঙেছিস তো কি হয়েছে? আমরা এই অঞ্চলের সব থেকে শক্তিশালী এই এজেন্ট, এবং আমাদের এজেন্ট কোনোভাবেই ভাঙতে পারবি না। ভেঙে মূল মাদাফা পর্যন্ত যাবি? কোনোভাবেই না। তোদেরকে মেরে মাদাফার কাছ থেকে আমি পুরস্কার নিব। তাই বলে সকলে বলে উঠল, ওদের উপর আক্রমণ করো এবং খুব শীঘ্রই ওরা যেন মৃত্যুর কবলে ধরে পড়ে। তাই বলে সে সেখান থেকে পেছনে সরে গেল। সে বসেছিল একটা বিরাট আকৃতির হাতির উপর। হাতিটা পেছন দিকে সরে গেল। ফর্টাস সঙ্গে সঙ্গে তার ড্রাগন নিয়ে খুব একটা জোরে হুঙ্কার দিয়ে সামনের দিকে এগিয়ে গেল এবং পেছনে থাকা যত জিনগুলো ছিল সকলে হামলা বলে তাদের সঙ্গে দ্বন্দ্ব যুদ্ধে লিপ্ত হলো এবং একে একে সমস্ত সেনারা হয়তো এই সেনাদেরকে মেরে ফেলছে, মানে ইকবালের এবং ইউসুফের সেনাদেরকে মারতে শুরু করলো এবং তারা একে একে মরতে শুরু করছে। ওরা অনেক শক্তিশালী এবং ওদের দৈত্য জিন আছে, যেখানে একটা থাবায় অনেকগুলো জিনকে মেরে ফেলছে। ফর্টাস কোনো উপায় না দেখে সঙ্গে সঙ্গে তার ড্রাগনগুলো নিয়ে আগুনের গোলাবর্ষণ শুরু করলো, যার ওপর সে তার বরফের সেই গোলাবর্ষণ, যেগুলো কিনা তার ড্রাগনের মুখ থেকে বের হয়, বরফ ছড়াতে শুরু করলো। এই সমস্ত সেনাদের বৈশিষ্ট্য হচ্ছে এরা পানি এবং কোনোভাবে সূর্যের আলো সহ্য করতে পারে না। যখনই তার মুখ থেকে বরফ বের হতে শুরু করলো, যেসব সেনাদের গায়ে লাগছিল তারা একে একে সেখানে মৃত্যুর করে ঢলে পড়ছিল এবং ধোয়া হয়ে নিমিষে সেখান থেকে গায়েব হয়ে যাচ্ছিল। আর যেসব সেনারা মূলত হচ্ছে গিয়ে উপর থেকে ধরে নিয়ে এসেছে, মানে মূল যেসব সেনাদেরকে এখানে এনে কনভার্ট করা হয়েছে এক কালো জাদু দ্বারা, এক খারাপ জিনে, তারা পানি পাওয়ার সঙ্গে সঙ্গেই বেঁচে উঠছে এবং পুরোপুরিভাবে তাদের চোখের রং পরিবর্তন হয়ে যাচ্ছে এবং তারা আগের জিনে পরিণত হচ্ছে, কারণ তারা পানি পেলেই তারা আগের মতো সুস্থ হয়ে ফেরে। এবং সেটা দেখে সঙ্গে সঙ্গেই সমস্ত সেনারা আবার পিছু হতে শুরু করলো। এতক্ষণ তারা এক এক করে কুরুলুস রাজ্যের সমস্ত সেনাদেরকে মেরে আসছিল, কিন্তু যখন ফর্টাস মাঠে নামলো এবং তার ড্রাগন দিয়ে সমস্ত জায়গার সমস্ত সেনাদের ওপর আক্রমণ করতে শুরু করলো, তখনই তারা সকলে পেছাতে শুরু করলো এবং অসংখ্য সেনা সেখান থেকে মারা গেল এবং কিছু সংখ্যক সেনা যারা ছিল তারা কুরুলুস রাজ্যের সেনাদের সঙ্গে যুক্ত হলো। ফর্টাস সকলকে বলে দিয়েছে, যারাই জেগে উঠবে তাদেরকেই বলবে যে তুমি এখন যুদ্ধক্ষেত্রে আছো এবং এরা তোমাকে নিয়ে এসেছিল, মনে আছে? তোমাকে এখন ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এবং সেটাই বলতে শুরু করলো। সমস্ত সেনারা যারা কিনা ওপর থেকে উঠে এসেছে অনেক বছর আগে, তারা উঠে দেখলো কি যে যুদ্ধক্ষেত্র চারিদিকে, এবং এই কুরুলুস রাজ্যের সেনাদের সঙ্গে তারা যুক্ত হয়ে গেল যুদ্ধ করার জন্য তারা সামনে এগিয়ে গেল এবং এক এক যুদ্ধ চলছে। সকলে ফর্টাসের ওপর আক্রমণ করতে শুরু করেছে। যারা বড় বড় দৈত্য জিন ছিল তারা বড় বড় পাথরের টুকরো নিয়ে ফর্টাসের ড্রাগনের দিকে মারতে শুরু করলো, কারণ মূল ধ্বংসযজ্ঞ চালাচ্ছে হচ্ছে ফর্টাস এক মহা শক্তিশালী জিন, যে কিনা অমর, যাকে কিনা কখনো মারা যাবে না, এবং তার ড্রাগন সে নিজেও অমর, এবং সেই ড্রাগন থেকে অনবরত আগুনের গোলাবর্ষণ, মানে বরফের গোলাবর্ষণ আগুনের দিকে ছুড়ে চলেছে এবং চারিদিকে এই অঞ্চল শুধুমাত্র আগুন এবং লাভা দিয়ে তৈরি। কিন্তু ফর্টাসের লাভার সামনে কোনোভাবে সেই লাভাগুলো টিকতে পারছে না, কারণ ফর্টাসের লাভা সম্পূর্ণ বরফ এবং শক্তিশালী বরফ। সেই জিনিসগুলো একে একে আগুনের উপর মারতে শুরু করলো। পুরো রাজ্য যেন একটা ধ্বংসস্তূপ এবং রণক্ষেত্রে পরিণত হয়েছে। এই রাজ্যের বিশাল বড় একটা বড় সাম্রাজ্য আছে,
সেই সাম্রাজ্যের মূল অংশে হাতি থেকে উড়ে সেই মূল যে সেনাপতি আছে সে চলে গেল। ফর্টাস তার পেছন পেছন যেতে শুরু করেছে। অলরেডি তাদের লাখখানিক সেনার মধ্যে থেকে অর্ধেক সেনা মারা গিয়েছে। এটা দেখেই মূলত এজেন্ট 47 সেখান থেকে পালানোর চেষ্টা করছে, কারণ পালিয়ে যে কোনো মূল্যেই হোক খবর তাকে মাদাফার অঞ্চল পর্যন্ত পৌঁছাতে হবে। কারণ এজেন্ট 47-এর এই পাশ দিয়ে হয়তো মূল দরজা আছে। প্রত্যেক অঞ্চল দিয়ে দরজা থাকে না, ওই পুরো বিশ্বের সমস্ত অঞ্চল দিয়ে মাত্র 34টা দরজা আছে, এবং সেই 34টা দরজা মূল যে এজেন্ট পয়েন্ট মানে হচ্ছে গিয়ে মাদাফার অঞ্চল পর্যন্ত যায়, এবং 47 দিয়ে মূল মাদাফার অঞ্চল পর্যন্ত এখান থেকে যাওয়া যাবে। চারিদিকে এক অন্যরকম রণক্ষেত্র পরিণত হয়েছে, এবং অসংখ্য সেনা যারা কিনা ভালো এবং কোরলুস রাজ্যের জিন, তারা আস্তে আস্তে তাদের প্রাণ ফিরে পেতে চলেছে, এবং ওদের ড্রাগন দৈত্য জিন একে একে লুটিয়ে পড়তে শুরু করলো। এই সমস্ত জিনিস দেখে এজেন্ট 47 খুব দ্রুত দৌড়ে প্রাসাদের ভিতরে যেতে শুরু করলো। ফর্টাস তার পিছু নিয়েছে। খুব দ্রুত গতিতে সে উড়ে চলেছে। সে বিশাল বড় একটা ডানা মেলে আকাশে উড়ছে, এবং ফর্টাসের ড্রাগন অনবরত তার দিকে বরফ ছুঁড়ে চলেছে। তার দিকে যেভাবেই হোক যদি বরফ ছুঁড়ে ফেলে এবং সে সেখানে জমে যাবে, সে সেখান থেকে আর নড়তে পারবে না। একটু বরফ তার ডানার উপর সাথে সাথে পড়লো, এবং সে সেই ডানা নিয়ে ঠিকমতো উঠতে পারছে না, কারণ সেই অংশটুকু বরফে পরিণত হয়েছে। ফর্টাস এক অন্যরকম যোদ্ধা, যে যোদ্ধা সঙ্গে সঙ্গেই তার পেছন পেছন যেতে যেতে সেই এজেন্ট 47-কে প্রায় ধরেই ফেলেছিল। সে ঘরের ভিতরে প্রবেশ করলো। ফর্টাসের ড্রাগন সেই বড় প্রাসাদের ওপর ল্যান্ড করলো, এবং প্রাসাদের এক পাশ দুমড়ে মুচড়ে গুড়িয়ে নিচে পড়ে গেল। ফর্টাসের ড্রাগন আবার খুব দ্রুতগতিতে হুঙ্কার দিয়ে আসমানের ওপর পাশে দেখল যে একটা লাভা বিস্ফোরিত হবে। এই লাভা বিস্ফোরিত হলে শয়তানদের ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে, কারণ তারা এই আগুনে অনেক বেশি শক্তি পায়, এবং এই উত্তাপ তাদেরকে অনেক বেশি শক্তিশালী বাড়িয়ে তোলে। সঙ্গে সঙ্গেই ফর্টাসের ড্রাগনটা উপরে উঠে গেল। উপরে উঠে সে সেই লাভার ওপরে, মানে যেটা বিস্ফোরিত হবে, পাহাড়ের উপর থেকে তল থেকে লাভা উপরে উঠে আসছে। সঙ্গে সঙ্গে ফর্টাসের ড্রাগন সেই তার পুরো শক্তি দিয়ে তার ভেতরে পুরো বরফ দিয়ে ঢেকে ফেলল, এবং মুহূর্তের ভেতরে বিস্ফোরিত হতে থেকে বাঁচা গেল। এটা দেখে সমস্ত সেনারা পেছনে সরতে শুরু করলো, এবং এই এজেন্ট 47-এর যত সেনারা আছে সকলে পালাতে শুরু করলো। ফর্টাস তখন বলল, তোমাদের মূল যে সেনা আছে, মূল যে সেনাপতি, তিনি ধরা পড়েছেন, তোমরা স্যারেন্ডার করে দাও। সঙ্গে সঙ্গে ফর্টাস মূল প্রাসাদ ভেঙে গুঁড়ো গুঁড়ো করে তাকে ভেতর থেকে ধরে নিয়ে আসলো। তার দুই ডানায় পুরো বরফে ভরে গিয়েছে, এবং তার গলা চেপে ধরে আসমানের অনেকটা উপরে তুলে ফেলেছে। ফর্টাস নিজেই একজন উড়ন্ত লোক, সে উড়তে পারে ড্রাগনের কোনো সাহায্য ছাড়াই, এবং ফর্টাসের মধ্যে বরফই অনেক ক্ষমতা রয়েছে। ফর্টাসকে দেখতে অনেকটা বরফের মানুষের মতো, তার শরীরে বরফের সেই খাঁজ কাটা এবং অন্যরকম একটা দৈত্যের মতো লাগে তাকে দেখতে। ফর্টাস নিজেই কি হবে সেটাই ভেবে হেসে উঠল। তখন সমস্ত সেনাদেরকে বলল, তোমরা সারেন্ডার করো, এবং তোমরা আমাদের হয়ে যুদ্ধ করো, আর না হলে তোমাদের খবর আছে। কয়েক নিমিষের ভিতরেই ফর্টাসের মূল অঞ্চল এজেন্ট 47 দখল হয়ে গেল। ফর্টাসের সমস্ত সেনারা বিশ্রাম করে না অনেক দিন হয়েছে, এবং প্রায় 2 দিন ধরে সে এরকমভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে একটানা। ফর্টাস তখন বলল, সমস্ত সেনাদেরকে বন্দি করো, এবং এখানকার কারাগারে যেসব ট্রেনিংরত উপরের জিন রয়েছে সমস্ত জিন ছেলেদেরকে মুক্ত করো, এবং তাদেরকে পুনরূপে ফিরে নিয়ে আসো, এবং বলো যে তারা কোন এক রণক্ষেত্রে এসে পড়েছে। আমরা আগামীকালকে রওনা দিব মূল এই গেট দিয়ে ভেতরে। আমরা ভেতর পর্যন্ত পৌঁছাবো, তবে আমার মনে হয় যে আমরা খুব শীঘ্রই তাড়াতাড়ি করে ফেলেছি। অন্যান্য যেসব এজেন্ট পয়েন্ট আছে সম্ভবত সেসব এজেন্ট পয়েন্ট কভার হয়নি। আমরা চেষ্টা করব এই পথ দিয়ে ঢোকার, তবে আরও 2-একটা এজেন্ট পয়েন্ট ধ্বংস করে আমরা আগামীকালকে সিদ্ধান্ত নিব। তোমরা সকলে বিশ্রাম করো, এবং এই অঞ্চলে যত খাবার আছে সমস্ত খাবার সংগ্রহ করে তোমরা সকলে খাবার খাওয়ার জন্য প্রস্তুত হও। ফর্টাস তখন তার ড্রাগন থেকে নামলো, এবং নেমে সেই সেনাপতিকে সেখানে বেঁধে সঙ্গে সঙ্গেই তার প্যাট থেকে বের করা সেই তরবারি, যেটা সে বাসাইলে রাখতো, বের করার সঙ্গে সঙ্গেই তার পেটের ভিতর ঢুকিয়ে দিল, এবং সঙ্গে সঙ্গে সেই কাঁচের গুঁড়োর মতো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। কারণ ফর্টাসের ড্রাগন তাকে পুরোপুরি কাঁচ দিয়ে একদম বেষ্টনী করে ফেলেছে, এবং সে মারা যাবে সেটা তার নিয়তিতেই লেখা ছিল, এবং সে খুব হাসছিল। এখানকার প্রায় 735টা দৈত্য জিন আটক হয়েছে। যেসব 735টা দৈত্য জিন বলল কি যে আমরা আপনার হয়ে কাজ করব, এবং আশা করি আপনারা আমাদেরকে মারবেন না। তখন ফর্টাস বলল, তোমাদেরকে যে মারবো না বা আমাদের হয়ে কাজ করবে তার কি গ্যারান্টি আছে, বা তার কি প্রমাণ আছে? তখন তাদের মধ্যে থেকে যে মূল লিডার দৈত্যজিন আছে সে এসে বলল কি যে আমাদেরকেও এখানে কোনো একটা কাজে ব্যবহারের জন্য নিয়ে এসেছে, আমাদেরকে এখানে ঠিকঠাক মতো খেতে দেয় না, এমনকি এদের এই সমস্ত
এই সমস্ত অত্যাচার আমরা অনেক বছর ধরে সহ্য করে আসছি, তবে আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি সেরকম কোনো কিছু না। আপনি নিশ্চয়ই কুরুলুস রাজ্যের কেউ। আর কুরুলুস রাজ্য হচ্ছে সত্য এবং ন্যায়ের একটা রাস্তা, যেখানে শুধুমাত্র ন্যায় এবং সত্যই সবসময় বেশি চলে, এবং কোনো জিন সেখানে কোনো অত্যাচার বা অন্যায়ের শিকার হয়নি, সেটা আমরা খুব ভালোভাবেই জানি। এই জন্যই আমি আপনাদের দলে যুক্ত হব। এটা বলার পর ফট্টাস তখন বলল, ঠিক আছে, তুমি তাহলে আমাদের দলের সঙ্গে যুক্ত হও, কিন্তু তার আগে তোমাকে মুসলিম হতে হবে এবং মুসলিম জিনদের সঙ্গে তোমাকে যুক্ত হতে হবে। তখন সেই লিডার বলে উঠল, আমি প্রস্তুত, এবং তাকে কালেমা পড়িয়ে মুসলিম করা হলো। সমস্ত দৈত্য জিন এবং যারা এখানে বেঁচে ছিল সমস্ত জিনদেরকে আগে মুসলিম করা হলো। যেসব সৈন্যরা মূল যেসব যুদ্ধ আছে, এমনকি ক্যান্টিলিয়ার যুদ্ধে বেঁচে গিয়েছিল, তাদের সকলকে কালেমা পড়িয়ে মুসলিম বানানো হয়েছে এবং তাদেরকে নামাজও পড়ানো হয়। তখন সেই দৈত্যজিন বলল কি যে, আমরা এখান থেকে বের হতে চাই, বেরিয়ে আমরা একটা সুন্দর পরিবেশে যেতে চাই, আমরা সত্যি এখানে থাকতে চাই না। বহু বছর আগে আমরা আন্ডারগ্রাউন্ডের ওপরে ছিলাম, কিন্তু আমাদেরকে মাদাফা নিয়ে এসেছে এবং মাদাফা এখানে এনে এমনভাবে আটক করেছে, আমরা এখান থেকে বের হতে চাই এবং মাদাফাকে যেভাবেই হোক আমি ধ্বংস করতে আপনার সঙ্গে আছি। সঙ্গে সঙ্গে ফট্টাস বলল, মাশাআল্লাহ, তোমরা সঠিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছ এবং এখন থেকে তোমরা ইসলামের অনুসারী এবং ইসলাম ধর্মের জিন হয়ে উঠেছ। আশা করি তোমরা খারাপ কোনো কিছুতে লিপ্ত হতে পারবা না। তাই বলে সে আসমানে হাত উঠিয়ে জোরে চিৎকার করলো এবং সমস্ত সেনারা চিৎকার দিয়ে উঠল। বিশ্বের সমস্ত এজেন্ট পয়েন্টগুলোতে হামলা শুরু হয়ে গিয়েছে এবং সমস্ত জায়গায় একে একে করে যাদেরকে যে দায়িত্ব দেওয়া ছিল প্রত্যেক এজেন্ট পয়েন্ট মুহূর্তের ভিতরে তারা ধ্বংস করে ফেলেছে এবং তারা অপেক্ষা করে আছে পরের দিনের যুদ্ধক্ষেত্রের জন্য। এবং বিশ্বের অনেক অঞ্চলে তখনও রাত, তখনও যুদ্ধ চলছে, আর আরেক অঞ্চলে হয়তো তখনও দিন, তখন তারা বিশ্রাম করছে। এরকম অঞ্চল আর আন্ডারগ্রাউন্ড অঞ্চলে কখন দিন কখন রাত কোনো কিছু বোঝার উপায় নেই। ওইখানে লাভা, আগুন এবং এই সমস্ত জিনিসই সব থেকে বেশি চলে। এদিকে সারফারাজ এবং সেই আটক করা জিন এবং সেই বনা রাজা তারা সকলে মূল এজেন্ট পয়েন্টে এসে পৌঁছে গিয়েছে এবং সেখানে যুদ্ধক্ষেত্রে তারা যুদ্ধে লিপ্ত হয়েছিল এজেন্ট নাম্বার 89 এবং 19 তারা সেখানে সমস্ত জায়গায় যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে। একটা এজেন্ট পয়েন্ট তারা ধ্বংস করেছে এবং তারা আরও সামনে যাওয়ার জন্য প্রস্তুত। সেই মূল এজেন্ট যে কিনা এই রাজ্যে আগে থেকেই ছিল, সে তো আটক, সে তো এখানে তাদের ঠিক তেমন কোনো যুদ্ধ করতে হয়নি। তখন সারফারাজ বলল কি যে বনরাজা শুনুন, আমরা সম্ভবত এই অঞ্চল থেকে আমরা আর একটু সামনে এগিয়ে যাব, আর এই অঞ্চলের কোনো জায়গা খুঁজে আমরা মাদাফা অঞ্চলে যাওয়ার কোনো রাস্তা খুঁজে পাইনি। সঙ্গে সঙ্গে এই এজেন্ট 89 বলল কি যে শুনুন, আপনারা কখনো রাস্তা খুঁজে পাবেন না। সঙ্গে সঙ্গে তার ছেলেকে তার সামনে উপস্থিত করা হলো। উপস্থিত করে তার ছেলের গায়ে এক ধরনের গরম জিনিস ঠেসে দেওয়া হলো। সে তখন চিৎকার চেঁচামেচি করছে। তখন এজেন্ট 47 বলল, আমি বলছি মূলত হচ্ছে কি, আপনারা এখান থেকে যেতে পারবেন না, আপনাদেরকে আরও দক্ষিণ দিকে যেতে হবে। দক্ষিণ দিকে বড় একটা দোয়ার আছে এবং দক্ষিণের বাকি যে কয়টা এজেন্ট পয়েন্ট আছে সমস্ত এজেন্ট পয়েন্টগুলোতে আপনাদেরকে হামলা করে তারপর ওদিকে যেতে হবে, কারণ 5-6টা এজেন্ট পয়েন্ট মিলে তখন হচ্ছে গিয়ে আপনার একটা দরজা থাকে, সেই দরজা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি। দেখুন আমার ছেলেকে ছেড়ে দিন। এতক্ষণ পরে সে ভয় পেয়েছে। এজেন্ট 89, শোনো, তুমি বেশ ভালো কাজ করেছো এবং তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। এটা করলে তুমি সত্যের পথে চলে আসবে এবং ভালোর পথে চলে আসবে। এই শয়তানদের সঙ্গে তোমার তাল মিলিয়ে কোনো লাভ আছে? এজেন্ট 89 বলল কি যে আমি মরতে রাজি আছি, তবু মাদাফার এই সাম্রাজ্য আমি ছাড়ব না। তাই বলে সে নিজের মাথায় নিজে একটা আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে তার মাথা খুলি উড়ে 2 ভাগ হয়ে গেল এবং সে সঙ্গে সঙ্গে সেখানে মৃত্যুবরণ করলো। এজেন্ট 89 মরার আগে হয়তো মুসলিম ধর্ম গ্রহণ করলেও সে হয়তো জান্নাতে যেতে পারত, কিন্তু না, সে জাহান্নামের পথ বেছে নিয়েছে। এবং তার ছেলেকে বলা হলো, শোনো, তুমি কি তোমার বাবার মতো হতে চাও নাকি আমাদের সঙ্গে আসতে চাও? তখন এজেন্ট 89-এর ছেলে বলল কি যে আমি আপনাদের মতো হতে চাই এবং আমি আমার বাবাকে দেখেছি, সে শুধুমাত্র রেশারেশি এবং এসব ধ্বংসযজ্ঞ ছাড়া আর কোনো কিছু করেনি। আমি সেটা করতে চাই না, আমি আপনাদের সঙ্গে থাকতে চাই। তখন তাকে মূল প্রাসাদের ভিতরে নিয়ে যাওয়া হলো। এখানেও সকলে বিশ্রামে পরিণত হয়েছে এবং স্যামন এবং সঙ্গে সঙ্গেই সারফারাজ উত্তর দিকে যাচ্ছে, কারণ সেখানে বর্ডারে দেখলো অসংখ্য জিন গিজগিজ করছে। পরবর্তী এজেন্ট পয়েন্টে এজেন্ট নাম্বার 90 কালকে হামলা করতে হবে এবং সেই মূল দরজা তাদেরকে বের করতে হবে, যে দরজা দিয়ে তারা ভিতরে ঢুকতে পারবে। একে একে চারিদিকে সমস্ত জায়গায়
সমস্ত সেনারা মূল যে এজেন্ট পয়েন্ট তাদেরকে টার্গেট করা ছিল, সমস্ত এজেন্ট পয়েন্ট তাদের ভিতরে ঢুকেছে। শুরুতে সকলে ভেবেছিল যে এতগুলো সুড়ঙ্গের ভিতর দিয়ে তারা ঢুকে এজেন্ট পয়েন্টগুলো ধ্বংস করবে কীভাবে, কিন্তু তাদেরকে আর সেরকমটা করতে হবে না, কারণ এক একজন সেনাদল বা একজন সেনাপতি 5টা এজেন্ট পয়েন্ট ভাঙার পরে তারা মূল সেই দরজার কাছে গিয়ে পৌঁছাবে এবং সেই এজেন্ট পয়েন্টগুলো কত কত সকলে নোট করে তারা ভেতরে ঢুকেছে এবং সমস্ত বার্তা মুহূর্তের ভিতরে পুরো বিশ্ব জুড়ে সমস্ত এজেন্ট পয়েন্টগুলোতে ছড়িয়ে গেল, মানে যেখানে তারা যুদ্ধ করতে গিয়েছে। এবং মুহূর্তের ভিতরেই জিনের সিগন্যালের মাধ্যমে সমস্ত খবর পৌঁছে গেল যে পুরো বিশ্বে মাত্র 34টা দরজা রয়েছে এবং এই দরজাই সম্ভবত তাদেরকে মূল মাদাফর রাজ্যে পৌঁছে দিবে। মেফো মহলের সামনে বিরাট আকৃতির এক আগুনে জ্বলজ্বল করা জিন এসে উপস্থিত হলো। মেফো তখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। তখন সেই জিনটা বলল কি যে, সম্রাট মেফো, একটা খারাপ খবর আছে। মেফো তখন বলল, খারাপ খবর তো আমি শুনেই আসছি, কিন্তু তোমরা তো কোনো ভালো খবর দিতে পারছো না। কি খবর সেটা বলো, আমার বইয়ের কি কোনো সন্ধান করতে পেরেছ? সেই দূতটা বলল যে, না সম্রাট, আপনার সেই বইয়ের খবর আমি বের করতে পারিনি। তবে খারাপ খবর হচ্ছে এটাই যে ইউসুফ, হানিফা এবং আমাদের আরেক এজেন্ট এদিকে পৌঁছে গিয়েছে। ওরা খবর পাঠিয়েছে আন্ডারগ্রাউন্ড কিং এবং ডাইনি এসেছে মূল মাদাফার সঙ্গে দেখা করার জন্য, কারণ তাদের রাজ্যে হামলা হয়েছে এবং সেখানে খুব শীঘ্রই হয়তো তারা বেদখল হয়ে যাবে। তখন মেফো বলল কি যে, বেদখল হবে কিসের জন্য? ডাইনি কি কম শক্তিশালী নাকি? আর ইউসুফ আন্ডারগ্রাউন্ডে কোনো কিছু করতে পারবে না। ওরা এখন কি পজিশনে আছে? তখন দূত বলল কি যে যতটুকু জানতে পেরেছি ওরা এখন বিশ্রাম করছে। মেফো বলল কি যে, আরে তোমরা কি পাগল নাকি? বিশ্রাম করছে, ওদের সৈন্য শিবিরে হামলা করো। তোমাদের এখানে এসে ওরা বিশ্রাম করছে, তোমরা চুপচাপ বসে আছো? যাও গিয়ে ওদেরকে এই কথা বলো। আর অন্যদিকের কি অবস্থা? তখন সেই দূত বলল, অন্যদিকের খবর এখন পর্যন্ত এসে পৌঁছায়নি, সম্ভবত এসে পৌঁছাবে খুব শীঘ্রই এবং সম্ভবত খুব শীঘ্রই সমস্ত কিছু হবে। তবে ওরা ওই সুড়ঙ্গ দিয়ে আসতে পারবে না, কারণ এতটুকু একটা সুড়ঙ্গ, আমাদের সমস্ত সেনা যদি সেখানে ওদের উপর আক্রমণ করে তাহলে ওরা কোনোভাবেই বাঁচতে পারবে না। মেফো তখন বলল, তোমরা তো খুব জ্ঞানী হয়ে গিয়েছো, যাও এখান থেকে যাও। মেফোর সঙ্গে সঙ্গেই সেখান থেকে আসমানে উড়াল দিল তার বিশাল আকৃতির আগুনের সেই ডানা নিয়ে। মেফোর এক পাশের অংশ জিনের মতো দেখতে, বাকি এক পাশের অংশ মানুষের মতো দেখতে। সে এক প্রকার বৈজসিক এবং ভয়ঙ্কর দেখতে। সে সেখান থেকে উড়াল দিল এবং উড়ে সে মূল মাদাফা মহলে এসে পৌঁছালো। সেখানকার মহলে আসার পর সে খেয়াল করলো আন্ডারগ্রাউন্ড কিং এবং ডাইনি সেখানে এসে উপস্থিত। মেফো বলল কি যে, তোমাদের অঞ্চলে কি হামলা হয়েছে? কারা হামলা করলো? তখন আন্ডারগ্রাউন্ড কিং বলল, মেফো, তুই জানিস যে কারা হামলা করেছে, শুধু শুধু আমাদেরকে এরকম ভাবে আন্ডারস্টিমেট করার দরকার কি? মেফো তখন বলল, তোমরা আসলে কি বলদ? তোমরা এখানে এসেছো কিসের জন্য? তোমরা যাও, আর আমি মাদাফার সঙ্গে কথা বলছি, আর আমি যে বুদ্ধি দিব সেটা মাদাফা দিতে পারবে না। তোমরা যাও, ওরা সৈন্য শিবির নিয়ে এখানে বিশ্রাম করছে না, ওদের উপর আক্রমণ করো পুরো চারিপাশ থেকে। তখন সে বলল যে, সেটা আমি এতক্ষণ পর্যন্ত বুঝতে পারছিলাম না, কিন্তু আশা করি এখন আমি পুরোপুরিভাবে আক্রমণ করতে পারবো। তবে তারা এই সুড়ঙ্গ পথ দিয়ে, মেফো তখন বলল, এই সুড়ঙ্গ পথ দিয়ে আসতে পারবে না। তোমার রাজ্য ধ্বংস হয়ে গেলে এই সুড়ঙ্গ পথ বন্ধ করে দিব আমরা, আর তারপর ওদেরকে পেছন থেকে আক্রমণ করব। তোমাদেরকে রাখা হয়েছে কিসের জন্য? তখন ডাইনি বলল যে, আমরা মাদাফার সঙ্গে দেখা করব। মেফো বলল, তোমরা দেখা করতে পারবে না, তোমরা এখান থেকে যাও আর গিয়ে যুদ্ধ ক্ষেত্র ট্যাকেল দাও, যদি না পারো তাহলে কিছু সেনা নিয়ে যাও। তখন সঙ্গে সঙ্গেই সে বলল যে, আচ্ছা ঠিক আছে, কিছু সেনা দিন, কিছু সেনা নিয়ে যাই, আর যেখানে ইউসুফ এসেছে সেখানে আমার রাজ্য পতন নিশ্চিত এবং আমি আমার সমস্ত শক্তি নিয়ে এখানে চলে এসেছি, আর সম্ভবত তিনি আমার সঙ্গে পারবেন না, কারণ আমার শক্তি এবং আমার প্রাণভ্রমণ আমার সঙ্গে নেই, সেটা কিন্তু খুব ভালো করে জানো তুমি মেফো। সে বলল কি যে, হ্যাঁ, খুব ভালো মতোই জানি। মেফো এই সমস্ত বিষয়ে আসলে ইন্টারেস্টেড না, তার চিন্তা শুনেই বোঝা যাচ্ছে সে ইন্টারেস্টেড তার বই খোঁজা নিয়ে। তার বই কোথায় আছে সেটা সে পুরো বিশ্বের দূত লাগিয়ে রেখেছে, সেটা তাকে বের করতে হবে, কারণ ওইটা যদি সে পেয়ে যায় তাহলে সে আবার পুনরায় খুব শক্তিশালী হয়ে উঠবে। তখন এই মাদাফার প্রয়োজন তখন হবে না। মেফো আসলে একজন শয়তান, সেটা তার চিন্তা দেখেই বোঝা যায়। যে তার প্রাণ দিল, যে তাকে পুনরায় শক্তি দিল, তাকেই তার সঙ্গেই সে দুই নম্বর করার চিন্তা ভাবনা করছে। সে সঙ্গে সঙ্গে আন্ডারগ্রাউন্ড কিং এবং ডাইনিকে বলল, তোমরা চলে যাও। তারপর আন্ডারগ্রাউন্ড কিং এবং ডাইনি অসংখ্য সেনা নিয়ে সেই সুড়ঙ্গ দিয়ে ভেতর থেকে ছুটতে শুরু করলো। মাদাফার সঙ্গে তার দেখা হলো না। মেফোই তাকে একটা সেনা বহর দিয়ে দিল এবং তার সঙ্গে যেতে বলল। মেফো তার বিরাট ডানা নিয়ে ঢোকে গেল
সেই বড় প্রাসাদের এবং আগুনে এড়ে সেই নদীর ভেতর দিয়ে। এখন আগুনের ভেতরে ডুব দিলেও মেফোর কিছু হয় না, কারণ মেফো সেরকম শক্তি অর্জন করে ফেলেছে এবং তার মধ্যে রয়েছে অলৌকিক বিশাল শক্তি। কিন্তু এই শক্তি দিয়ে সে কোনো সাথে এবার সঙ্গে পারবে না, কারণ এবা হচ্ছে এমন এক বস্তু যে বস্তুর শক্তি অন্যরকম, এবং এই জিনিসটাকে ক্র্যাক করার একমাত্র উপায় হচ্ছে তার বাবার বই। তার বাবার বই হচ্ছে এই জিনিসটা থেকে সব থেকে শক্তিশালী এখন বিশ্বের, এবং সেটা তাকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। সে আগুনের নদীর ভিতর থেকে উঠে সামনে দাঁড়ালো। তার শরীর থেকে আগুন বেয়ে পড়ছে। এমনিতেই তার ডানায় সবসময় আগুন ঝকমক ঝকমক করে, এবং তার শরীরের ভিতরে যে কোনো সময় চাইলে সে আগুন উৎপন্ন করতে পারে, এরকম শক্তি সে উৎপন্ন করে ফেলেছে। সে তার ভিতর থেকে উঠে দাঁড়াতেই খেয়াল করলো যে মন্ত্রী তার দিকে আসছে, এবং মন্ত্রী বলল কি যে, কি ব্যাপার মেফো, তুমি এখানে? মেফোর সঙ্গে সঙ্গেই তার আগুন ঝাড়া দিয়ে বলল কি যে, মাদাফার সঙ্গে দেখা করতে হবে, সামনে বিপত্তি। তখন সে ভেতরে চলে গেল। মাহাদি চারিদিকে খুঁজে বেড়াচ্ছে মাদাফার প্রাণভোমরা, কারণ সেটা কোথায় অবশ্যই তাকে জানতে হবে। আর সে সেনাদলের সঙ্গে যুক্ত হয়েছে। ঠিক তখনই তার কাছে একটা খবর আসলো, দ্রুত যেতে হবে হচ্ছে মূল সাম্রাজ্যের উপরে। মাহাদি তখন বলে উঠলো, ওইখানে মানে? তার সেনাপতি বলল কি যে, আরে অদ্ভুত, আমাদেরকে যেতে হবে মূল আন্ডারগ্রাউন্ড কিং এর সঙ্গে। ডাইনি আমাদেরকে যেতে বলেছে। আর মূলত হচ্ছে কি, আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে হামলা হয়েছে। ইকবাল, ইউসুফ এবং হানিফা এবং তার দল সকলে এখানে হামলা করেছে, এবং সকলে নাকি মূল 2 লেয়ার পর্যন্ত পৌঁছে গিয়েছে। সেখানে আমাদেরকে এখন হামলা করতে হবে। ঠিক সেই মুহূর্তে মাহাদি বলল, এটাই সুযোগ, আগে ওই অঞ্চলগুলো ধ্বংস করে আসতে হবে। আর এখন যদি আমি এদের সঙ্গে না যাই, তাহলে প্রথম কথা হচ্ছে এরা আমাকে সন্দেহ করবে, আর দ্বিতীয়ত হচ্ছে এদের প্ল্যান সম্পর্কে আমি জানতে পারবো। এবং সম্ভবত সম্রাট ইউসুফ যেহেতু এসে পড়েছে, আর বাবা যেহেতু এখানে এসে পড়েছে, তার মানে আমাকে এখানে যেতে হবে। নিশ্চয়ই এদের কোনো বদ মতলব আছে এবং বদ প্ল্যান আছে। এই যুদ্ধের মধ্যে রাত্রিবেলা এরা যখন এখানে এসেছে, তার মানে এখানে নিশ্চয়ই এদের কোনো বদ চিন্তা আছে। এদের সঙ্গে খুব শীঘ্রই যেতে হবে। সেই সেনা বলল কি যে, দ্রুত তোমার সেনা তৈরি করো। তুমি এখন পর্যন্ত এখানকার কোনো সেনাই জানে না যে আমি উপর থেকে এসেছি। মাহাদি উপর থেকে এসেছে, এবং তার চেহারা কেউ এখন পর্যন্ত দেখেনি। সে অনেক প্রোটোকল হয়তো জানতো না, তবে কিছু কিছু প্রোটোকল সে শিখে ফেলেছে। সে বলল কি যে তুমি কি প্রোটোকল ভুলে গিয়েছো নাকি? কোথায় কি বলতে হবে তুমি জানো না? দ্রুত চলো, তোমাকে কি নতুন করে শেখাতে হবে নাকি? তোমার আচরণ কয়েকদিন ধরে অদ্ভুত লাগছে। দেখি তুমি তোমার মাস্ক খুলো তো। মাহাদি বলল কি যে, বেয়াদবি মাফ করবেন, আসলে কয়েকদিন ধরে অসুস্থ তো, এই জন্যই। ঠিক আছে, আমি যাচ্ছি। তখন সে সেনা বলল যে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে যেতে হবে না, তোমার অল্টারনেট দেখছি আমি। মাহাদি বলল কি যে, না আমি পারবো, আপনি একদম চিন্তা করবেন না, আমি পারবো। তাই বলার সঙ্গেই সে উপরের দিকে চলে গেল। এরকম প্রায় অনেক ছড়ি সৈন্য ওদিকে যাবে। মাহাদি যে টিমের প্রধান, সেই টিমের সকলকে বলল কি যে, তোমরা সকলে আমার হয়ে কাজ করবে, এবং আমি যেটা বলবো তোমরা সেটাই করবে। তো সেনারা বলল কি যে, আমাদেরকে তো সেরকমই কমান্ড দেওয়া হয়েছে, আমি আপনাদের সমস্ত কিছু করতে রাজি আছি। একজন জিন তখন বলে উঠল, এই সমস্ত জিনেরা স্পেশালি ট্রেন্ড, এবং তারা অনেক বেশি শক্তিশালী। এমনকি এই সমস্ত জিনেরা যদি মাহাদির উপর আক্রমণ করে, মাহাদি নিজেও পারবে না এদের সঙ্গে, কারণ এরা মূল মাদাফা রাজ্যের মূল ট্রেনার। এদেরকে দিয়ে বাইরের কোনো কাজ করায় না, এরা হচ্ছে মূল সেনা, এবং এই মাদাফা রাজ্য দখলদারিত্ব যাতে না হয় সেই সমস্ত বিষয়ে এরা খেয়াল রাখে। মাদাফা তখন সেখানে বসেছিল। মেফো সেখানে এসে উপস্থিত। মেফো বলল কি যে, আপনি এখানে খুব আরামসে বসে আছেন তাই না? বাইরের কি পরিস্থিতি সেটা জানেন? আমাকে এক দূত খবর দিল, মূলত ডাইনির অঞ্চল এবং এদিকে আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে নাকি হামলা হয়েছে। সঙ্গে সঙ্গেই সে উঠে গেল। বলল কি যে, কি বলছো? আমাকে তো কেউ কিছু বলেনি, আর ডাইনি এখন পর্যন্ত আমার কাছে আসলো না। ডাইনিকে তো জানানো উচিত ছিল আমাদের। মেফো তখন বলল, ডাইনি এসেছিল, তারা এই পর্যন্ত এসে কি বা করবে? আমি তাদেরকে কিছু সেনা দিয়ে পাঠিয়ে দিয়েছি, আর মূল গেট বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করুন। মেফো একথা বলতেই মাদাফা তখন বলল কি যে, অবশ্যই মূল গেট বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করব, আর তোমরা খোঁজ রাখো, যদি কোনোভাবেই আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চল ধ্বংস হয়ে যায় এবং ওদেরকে আটক করে, তাহলে মূল অঞ্চল তোমরা বন্ধ করে দিবে, কোনোভাবেই যেন এটা ওই দিক দিয়ে আসতে পারে না। আর যেভাবেই হোক আমাদের সমস্ত সেনাদেরকে তৈরি করো, ওরা এরকমভাবে আসছে। ঠিক তখনই একজন দূত হড়হড় করে সেখানে প্রবেশ করলো। এটা হচ্ছে এই প্রাসাদের খাস দূত। তার সঙ্গে আরেকটা জিন এসেছে। সে খুব হাঁপাচ্ছে, এবং আরো কয়েকজন এসে উপস্থিত হলো। প্রায় 4-5 জন দূত সেখানে সঙ্গে সঙ্গে এসে উপস্থিত। সে মাদাফার কাছে বলল, মাদাফা, সর্বনাশ হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে সে বলল, কি সর্বনাশ হয়েছে? আমাদের সমস্ত এজেন্টরা কি তাদের কাজকাম চালিয়ে যাচ্ছে?
এদিকে মাদাফার অঞ্চলে কোনো খবর নেই। এই কারণ হচ্ছে গিয়ে চারিপাশে কি হচ্ছে তারা কোনোভাবে জানেনি না, আর মূল দরজা দিয়ে কেউ বের হয়ে আসতে পারেনি। অথচ এই কয়েকজন জিন তারা মূল এজেন্ট পয়েন্ট থেকে বের হয়ে চলে এসেছে। সঙ্গে সঙ্গে তারা ঢোক গিলতে শুরু করলো। মাদাফা তখন বলল, কি হয়েছে? কিছুই তো বুঝতে পারছি না, তোমরা কোনো তথ্য দিচ্ছ না কিসের জন্য? কোনোভাবে তো কোনো কিছুর তালমিল পাচ্ছি না আমি। তখন সেই জিনগুলোর মধ্যে থেকে একজন জিন বলে উঠল যে, হুজুর, চারিদিকে সমস্ত এজেন্ট পয়েন্ট ধ্বংস হয়ে গিয়েছে। আমাদের প্রায় 60টার মতো এজেন্ট পয়েন্টকে ওরা একদম ধ্বংস করে ফেলেছে এবং আগামী দিনের জন্য অপেক্ষা করছে সমস্ত এজেন্ট পয়েন্ট ধ্বংস করার জন্য। মাদাফার সঙ্গে সঙ্গে সিংহাসন থেকে উঠে গেল এবং তার গা জুড়ে ভয়ঙ্কর আগুন জ্বলতে শুরু করলো। সে বলল, কিছু এত কিছু হয়ে গিয়েছে, আমি কিছুই জানি না। আমাদের এজেন্টরা কি করছে? এবং তারা সঙ্গে সঙ্গে মেহু বলল, মাদাফা, ওয়েট, আমি বুঝতে পারছি এসব কার চাল। এ হচ্ছে ইকবালের মাথার ক্রিটিক্যাল বুদ্ধি। ইকবাল এবং ইউসুফ দুজনেই প্রচণ্ড বুদ্ধিমান এবং এই বুদ্ধির জন্য ওরা অনেক প্রসিদ্ধ। এজন্যই তো ইকবাল একজন মানুষ হয়ে এতদূর পর্যন্ত আসতে পেরেছে। মূলত ওর পয়েন্ট ছিল, যদি কোনোভাবে এই সমস্ত কিছু ধরা যায় তাহলে এই জিনিসগুলোকে এমনভাবে কনফিডেন্সিয়াল এবং গোপনভাবে মারতে হবে যাতে করে ওরা কোনোভাবে পালাতে না পারে এবং এক পাশের লোকজন অন্য পাশের লোকজনের যেন টের না পায়। সেরকমভাবে ওরা লড়াই করেছে এবং আমাদের যেসব এজেন্ট পয়েন্ট এখন পর্যন্ত সুষ্ঠু সবল আছে, ওরা হয়তো অনেকেই জানেই না যে ওদের পাশের এজেন্ট পয়েন্ট ধ্বংস হয়ে গিয়েছে এবং ওরা এত গোপনীয়তার সঙ্গে এই এজেন্ট পয়েন্টগুলো দখল করেছে এবং সবকিছু বুদ্ধির খেলা। আমাদের যে কটা এজেন্ট পয়েন্ট আছে সমস্ত এজেন্টদেরকে সতর্ক করে দাও, তারা যেন সতর্ক হয়ে যায় এবং মূল যে দরজাগুলো আছে সেই দরজাগুলোর আশেপাশে সমস্ত সেনাদেরকে তোমরা সিকিউরিটি টাইট করে দাও এবং যুদ্ধের প্রস্তুতি নাও। যতটুকু পরিবেশ বোঝা যাচ্ছে ওরা খুব শীঘ্রই আমাদের রাজ্যের আশেপাশে চলে আসবে। আসুক, ওদেরকে আসতে দাও। ওদেরকে প্রাণে মেরে ফেলবো এবং হত্যা করব পুরো সকলকে। ইউসুফকেও হত্যা করব, ওর বাপ ইকবালকেও হত্যা করব। মেহু তখন মনে মনে ভাবল, তুই হত্যা কর, আর আমি সেই জিনিসটা খুঁজে পেলে তখন এই বিশ্বের সাম্রাজ্যের রাজা হয়ে যাব। মাদাফা এই কথা বলতেই সমস্ত সেনারা সেখান থেকে চলে গেল। যারা এখানে খবর নিয়ে এসেছিল তাদেরকে বলা হলো, পুরো রাজ্যের সমস্ত জায়গায়, সমস্ত অঞ্চলে তোমরা খবর পৌঁছে দাও, তার জন্য অ্যালার্ট হয়ে যায়। চারিদিকে সাইরেন বাজতে শুরু করলো। মাদাফা তখন একটা দৈবিক কণ্ঠ চারিদিকে ভেসে আসলো। তখন সে বলল যে, পুরো সেনা এবং রাজ্যবাসী, আমাদের খুব শীঘ্রই আক্রমণ হতে চলেছে এবং কুরুলুস রাজ্য তারা সকল কিছু জেনে গিয়েছে আমাদের সম্পর্কে এবং আমাদের বহু বছরের সেই প্রতীক্ষা সফল হতে চলেছে। ওদেরকে হত্যা করে ওদের রাজ্য আমরা দখল করব এবং আমরা খুব শীঘ্রই সমস্ত এজেন্ট পয়েন্টদেরকে জানিয়ে দিই। সমস্ত এজেন্ট পয়েন্টরা একে একে করে জেনে গেল যে তাদের আশেপাশে শত্রুপক্ষ তখন সেখানে ডেরা পেতে আছে এবং সকল সেনাপতিরা তখন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে পড়ল। পুরো বিশ্বে আন্ডারগ্রাউন্ড অঞ্চলে তখন খবর পৌঁছে গেল। সমস্ত সেনারা তখন খুব বেশি খুশি হয়ে গেল। আর যেসব সেনাদেরকে জিনদেরকে সদ্য তুলে নেওয়া হয়েছে তারা কারাগারে বসে বেশ খুশি হলো এবং তাদের প্রায় শিকল বাঁধা, তারা কাজ করছে। তখন তারা বেশ খুশি এবং আনন্দিত হলো। একজন জিন বলল কি, যে এত হাসছিস কিসের জন্য? ঠিক তখনই সেই জিনগুলো তখন বলে উঠল, তোদের মৃত্যু সন্নিকটে, সেই জন্য আমরা হাসছি। তোদেরকে খুব শীঘ্রই মারা হবে এই জন্য। সঙ্গে সঙ্গে একটা বড় ঢাল দিয়ে সেই লোকটার মাথায় আঘাত করা হলো এবং সেই জিনটা মাটিতে লুটিয়ে পড়ল। এরা এমনভাবে বেল্ট দিয়ে বাঁধা এই জিনগুলো যে একে একে একজনকে মারলে বাকি সকলে এমনি এমনি পড়ে যাবে এবং সকলে আগুনের নদীতে পড়তে প্রায় ঝুলিয়ে পড়েছিল, কিন্তু অন্যান্য সকল জিনেরা তাকে ধরে ফেললো এবং একে একে করে সেই সমস্ত জিনদেরকে যারা কিনা উপর থেকে ধরে নিয়ে এসেছে উপরের সেনারা, তারা সকলে আস্তে আস্তে তাকে উপরে তুলল এবং পুরো কুরুলুস রাজ্যে যেন এক অন্যরকম ভয়ের মহল ছড়িয়ে ছিটিয়ে আছে। কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে তার উপর আক্রমণ হতে পারে, এই জন্যই সকলে একদম চুপচাপ বসে আছে। কুরুলুস রাজ্যের সমস্ত সেনারা গ্রামের ভিতরে খুব ভয়ে ভয়ে সেখানে বসে আছে। কুরুলুস রাজ্যের যেসব একটা গ্রাম, সেই গ্রামের মধ্যে একটা লোক বারান্দায় বসে আছে। সে আসলে খুব ভয় পেয়ে আছে। ভেতর থেকে তার পুত্রবধূ এসে বলল কি, যে আব্বা আপনি ভেতরে যান, আপনি বাইরে কেন? যে কোনো মতো যুদ্ধ লাগতে পারে। তখন সে বলল, বৌমা তুমি আমাকে ভয় দেখাচ্ছ? এই যুদ্ধের ভয়? একসময় আমি আধিরাজের আমলে তখন যুদ্ধ দেখেছি, তখন আমি ছোট। এত বছর পর আমি যুদ্ধকে ভয় পাবো? অবশ্যই না। এই জিনটি এই কুরুলুস রাজ্যের সব থেকে বড় জিন। তিনি বললেন যে কুরুলুস রাজ্যকে কখনো কেউ হারাতে পারবে না এবং কখনো তাকে কেউ পরাজিত করবে না। সেজন্য সে হেসে দিল এবং চুপচাপ সেখানে বসে থাকতে রইল। পুরো কুরুলুস রাজ্য এবং বিশ্বের সমস্ত জায়গার সমস্ত কিছু যেন এক
অন্য রকম পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে সমস্ত সেনারা এবং সমস্ত গ্রামবাসী ভয় পেয়ে আছে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সমস্ত জায়গায় সমস্ত কিছু যেন একদম ভয়ে সিঁথিয়ে আছে। কারণ যে কোনো মুহূর্তে তাদের উপর হামলা হতে পারে। কিন্তু ইকবাল মহারাজ যেহেতু বলেছে যে তারা নিরাপদ, সেহেতু কিছু কিছু সেনারা তখনও সাহস নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। কুর্নুস রাজ্য পুরোপুরি শান্ত। এখানে আর কোনো সেনা নেই। সমস্ত সেনারা চলে গিয়েছে যুদ্ধে এবং সমস্ত রাজারা যুদ্ধে রয়েছে। পুরো রাজদরবার খালি, সমস্ত কিছু খালি। বিশ্বে এর আগে বোধহয় এত খালি কখনোই হয়নি। মনে হচ্ছে যে ঈদের সময়, কারণ ঈদের সময় সমস্ত জিনেরা গ্রামের বাড়িতে বেড়াতে যায় শহর থেকে, এবং ঠিক এখানেও ঠিক তেমন হয়েছে। কেউ নেই, পুরো বিশ্বের কোথাও নেই, না গ্রাম, না শহর, না কোনো সাম্রাজ্যে। কারণ সেখানকার সমস্ত জিনেরা চলে গিয়েছে যুদ্ধে, এবং এই যুদ্ধ তাদেরকে জিততে হবে এবং যেভাবে হোক জয়ী হয়ে ফেরত আসতেই হবে। সাইরেন বাজিয়ে যখন মাদাফা তার নিজের কক্ষের ভিতরে যাবে, ঠিক তখন আরেকজন দূত এসে উপস্থিত হলো। সেটা মাদাফার খাস দূত। সে তখন বলল, সম্রাট, খবর আছে এবং খুব গোপন খবর। এই খবরটা আমি সংগ্রহ করেছি। সঙ্গে সঙ্গে মাদাফা বলল, কি খবর? তখন সে দূত বলে উঠল, আসলে মূলত হয়েছে কি, আমাদের এই অঞ্চলে বা এই আমাদের আন্ডারগ্রাউন্ড অঞ্চলে একজন সেনা রয়েছে। সে মূল কুর্নুস রাজ্যের সেনা এবং সে বহুত বছর ধরে আমাদের সেনাদলের সঙ্গে যুক্ত, এবং তাকে আমরা কোনোভাবেই আমাদের কালো জাদুর বশে আনতে পারিনি। এবং পরবর্তীতে খবরে জানা গিয়েছে যে আমাদের মূল যে 75 এজেন্ট পয়েন্ট আছে সেখান থেকে একজন সেনা মিসিং, এবং সে কয়েকজন সেনাকে মেরে সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে সে এই মূল সাম্রাজ্যে এসেছে এবং মূল প্রাসাদে কোনো একজন সেনার সঙ্গে লিপ্ত আছে। আমাদের 47 নাম্বার সেনা মৃতদেহ কয়েকদিন আগে, মানে 2 দিন আগে আমাদের ওই গুহার ভিতরে পাওয়া গিয়েছে, যেখান থেকে ধারণা করা হচ্ছে ওই সেনা, যে কিনা একজন গুপ্তচর, কুর্নুস রাজ্যের একজন গুপ্তচর, সে একজন সেনা সেজে এখানে এসে উপস্থিত হয়ে আছে এবং তাকে খুব সহজে খুঁজে বের করা যাবে। এই সেনা দলের ভিতরে কোনো এক সেনার ভিতরে সে লুকিয়ে আছে এবং সে সমস্ত খবর এত বছর ধরে পাচার করেছে। না হলে এই আন্ডারগ্রাউন্ড অঞ্চলের এত খবর কোনোভাবেই সেখানে পৌঁছানোর কোনো কথাই না। তখন মাদাফা বলে উঠল যে এত বছর ধরে তাহলে সেই শুয়োরের বাচ্চা আমাদের এখানকার সমস্ত তথ্য বাইরে পাচার করছিল। সেই জন্যই তো বলি, আমাদের এত গোপনীয় বিষয়গুলো ফাঁস হয়ে গেল কিভাবে? কোনোভাবেই ফাঁস হওয়ার মতো কোনো বিষয় ছিল না, কারণ এই জিনিসগুলো এত গোপনভাবে আমি চেষ্টা করেছিলাম। কে সে? তাকে এখনই বের করো। রাগে আমার আগুন পুরো শরীরে দাও দাও করছে। সত্যি সত্যি মাদাফার শরীর রাগে একদম পুরো দাও দাও করছিল। মাদাফা তখন বলে উঠল, আমি শীঘ্রই বাইরে আসছি, এবং বাইরে এসে সেই কীটকে আমি অবশ্যই ধরব, এবং সে কোথায় আছে খুব দ্রুত সমস্ত সেনাদেরকে অ্যালার্ট করে দাও, তারা যেন কোথাও কেউ না যেতে পারে। সমস্ত গেট বন্ধ করে দাও এবং সমস্ত জায়গা সিল করে দাও, যেন সে খুব শীঘ্রই আমাদের হাতে ধরা পড়ে এবং আমি নিজের হাতে তাকে মারব। মাদাফা সে বাইরে বের হয়ে আসবে। বাইরে আবার একটা সাইরেন বাজলো। সাইরেনে বলা হচ্ছে আমাদের মধ্যে একজন গাদ্দার ঢুকে পড়েছে, যে কিনা কুর্নুস রাজ্যের একজন এজেন্ট, এবং সেই এজেন্ট এত বছর আমাদের এখানে থেকে এরকম আমাদের সমস্ত কিছু ধ্বংস করেছে, এবং তাকে ধরতে হবে। সেই নর্দমার কীটটা কোথায়, তাকে ধরতে হবে। আমাদের 2জন এজেন্টকে মেরে সে মূল স্পেশাল এজেন্টের ভিতর ঢুকে পড়েছে। মূল স্পেশাল এজেন্ট যারা আছো তারা কোথাও যেতে পারবে না, তারা এখানেই থাকো এবং এখানে থেকে আমাদেরকে তোমাদের পরিচয় দাও। তাই বলে সমস্ত এজেন্টগুলো সারি সারি হয়ে একটা মাঠের ভিতরে উড়ন্ত অবস্থায় দাঁড়িয়ে পড়ল, এবং তারা বলল কি যে মাদাফা আসছে, তোমরা সতর্ক হয়ে যাও। মাহাদি তখন কি করবে কিছু ভেবে উঠতে পারছে না, কারণ মাহাদি তখন এ থেকে পালাবে কিভাবে? যেভাবেই হোক মাদাফা আসলে সে ধরা পড়ে যাবে এবং মাদাফা তাকে খুব কষ্ট দিয়ে মারবে। মাহাদি কি করবে কিছু ভেবে উঠতে না পেরে সেনাদলের সেখানেই দাঁড়িয়ে রইল, এবং সে কোনো কিছু ভেবে উঠতে না পেরে সেখানে চুপচাপ বসে রইল, কারণ তার আর কোনো কিছু করার নেই। নিশ্চয়ই সে এবার ধরা পড়তে চলেছে। প্রিয় দর্শক, জিনের দুনিয়া সিজন 5 এর এপিসোড নাম্বার 1 এখানেই শেষ। আশা করি এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা এখন পর্যন্ত সিজন 1, 2, 3, 4 দেখেননি তারা অবশ্যই দেখে আসুন। না দেখলে হয়তো এই গল্পের কিছু বুঝতে পারবেন না। এই গল্পটি আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছেন এবং দিচ্ছেন আমরা জানি, তবে আমি অনুরোধ করব অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট না করলে কিন্তু আমি এই গল্পের দ্বিতীয় পার্ট আপনাদের জন্য নিয়ে আসবো না, এবং সেটা আপনারা খুব ভালোভাবে জানেন, এর আগেও আপনারা দেখেছেন। তো সেহেতু অন্ততপক্ষে এই ভিডিওতে আমি 500 কমেন্ট আশা করব। আপনারা একটা জায়গায় 50টা কমেন্ট করুন, আই নেভার মাইন্ড।
কিন্তু আপনাদেরকে করতে হবে, কারণ হচ্ছে আপনারাই চেয়েছেন জিনের দুনিয়া সিজন 5 খুব শীঘ্রই আসুক এবং খুব শীঘ্রই স্ক্রিপ্ট লেখা শেষ হয়নি এখন পর্যন্ত। শেষে অনেকটা স্ক্রিপ্ট রয়েছে, সেগুলো আমি শেষ না করে আপনাদের জন্য নিয়ে এসেছি। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, একটা ভয়েস রেকর্ড করতে গিয়ে ইভেন আমার গলা এখন পর্যন্ত ব্যথা হয়ে আছে। আমি তারপর আপনাদের জন্য ভয়েস রেকর্ড করছি জাস্ট শুধুমাত্র আপনাদের এন্টারটেনমেন্টের জন্য। আমার এত কষ্ট করে লেখা, এই যে ভাঙা এবং নষ্ট গলা নিয়ে, ব্যথা গলা নিয়ে আপনাদেরকে ভয়েস দেওয়া, এতক্ষণ কষ্ট আপনাদের জন্য কিসের জন্য করছি? নিশ্চয়ই আপনারা সাপোর্ট করবেন সেই জন্য। তো আমি আপনাদের কাছে এতটুকু আশা তো রাখতেই পারি যে আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন, আর কি এ পর্যন্তই শেষ হয়ে গেল আমাদের আজকের এপিসোড নাম্বার 1 এবং দেখা হচ্ছে এপিসোড নাম্বার 2-তে। এতক্ষণ কন্টিনিউ আর ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। মেগা বক্সের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে এপিসোড নাম্বার 2-তে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।